হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জামিউল ইসলাম। করোনার এই ক্রান্তি লগ্নে দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে অনিশ্চিতের পথে, সেখানে আমাদের হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থী সহ সারা দেশের যত শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস সম্প্রচার করব, যাতে তারা বাসায় বসে ক্লাসগুলো, আমাদের এই লেকচারগুলোর মাধ্যমে তাদের পড়াশোনাগুলো কন্টিনিউ করতে পারে। সেই প্রেক্ষিতে আজকে আমি জামিউল ইসলাম হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপ অধ্যায় সংখ্যা তৃতীয় নম্বর অধ্যায়ের পরিমাপের নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে আমার বিষয় পরিমাপ। সর্বপ্রথম আমরা জানব পরিমাপ জিনিসটা কি। পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে। হতে পারে সেটা কোনো বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ কতটুকু লম্বা, বস্তুটি কতটুকু লম্বা। হতে পারে বস্তুটির ক্ষেত্রফল, বস্তুটি কতটুকু জায়গা জুড়ে আছে। হতে পারে বস্তুটির ওজন, হতে পারে বস্তুটির আয়তন, তারপর সময় ইত্যাদি অনেক কিছুর আমরা পরিমাণ নির্ণয় করি। এই পরিমাণ নির্ণয় করাগুলোকেই আমরা বলি পরিমাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপ কেন প্রয়োজন তা বলছি। আমরা দৈনন্দিন জীবনে অনেক রকম জিনিস লেনদেনের প্রয়োজন পড়ে। যেমন কারো তেল দরকার পড়ে, কারো দুধ দরকার পড়ে, আবার কারো এই রান্নার কাজে যেমন আলু, পটল, বেগুন ইত্যাদি দরকার পড়ে। জাস্ট এগুলোতেই বলছি। এখন যদি আমরা পরিমাপটা না জানি, সেক্ষেত্রে কাকে আমরা কতটুকু দেব বা আমরা কতটুকু নেব সেটা আমরা বুঝতে পারবো না। যার কারণে আমাদের সবকিছুরই একটা পরিমাণ নির্ণয় করা প্রয়োজন পড়ে। এক সময় এক এক দেশে এক এক রকম পরিমাণ করা হতো, এক এক পদ্ধতিতে। অর্থাৎ কেউ সেন্টিমিটার দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করত, কেউ ফুট দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করত, কেউ গজ দিয়ে পরিমাপ করত। তারপর সকল দেশ মিলে একটা বৈঠকের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সবাই মিলে সর্বগৃহীত একটা পদ্ধতি তারা বের করেন। যে পদ্ধতিটা বের করে সেটাকে আমরা বলি এসআই একক। এসআই একক। এসআই একক হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিক আদর্শ মান। আন্তর্জাতিক অর্থ হচ্ছে সকল দেশ যেটাকে স্বীকৃতি দিয়েছে, সেই স্বীকৃতি দেওয়া মানটা নিয়েই সবাই কাজ করি। কোনো বস্তুর যদি আমরা পরিমাপ নির্ণয় করি তাহলে আমরা এই এসআই এককের মাধ্যমেই করি। পৃথিবীতে পরিমাপ করার জন্য দুই ধরনের পদ্ধতি আছে। একটি হলো মেট্রিক পদ্ধতি, আর একটি হলো ব্রিটিশ পদ্ধতি। তো এসআই এককটা হচ্ছে মেট্রিক পদ্ধতিকে সমর্থন করে। মেট্রিক পদ্ধতি এসআই এককটা মেট্রিক পদ্ধতিকে সমর্থন করে। এখন
মেট্রিক পদ্ধতিতে 60টি একক আছে। মেট্রিক পদ্ধতির একক কয়টি? 60টি। সেগুলো হলো মেট্রিক পদ্ধতিতে এই 60টি একক দিয়ে পরিমাপ করা পড়ে। মেট্রিক পদ্ধতির এই 60টি একক দিয়েই আমরা পরিমাপ করি। দেখো, আমরা মাঝখানে 3টা জিনিস লিখেছি, মিটার, লিটার আর হচ্ছে গ্রাম। মিটার হলো কোনো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য ব্যবহার করা পড়ে। কোনো দৈর্ঘ্য পরিমাপ করার জন্য মিটার এককটা ব্যবহার করা পড়ে, এটা হচ্ছে মূল একক। লিটার হচ্ছে কোনো তরল পদার্থের পরিমাপ করার জন্য ব্যবহার করা পড়ে, আর গ্রাম হচ্ছে কোনো কঠিন বস্তু পরিমাপ করার জন্য ব্যবহার করা পড়ে। তাহলে কোনো বস্তুর দৈর্ঘ্য মানে সে কতটুকু লম্বা না লম্বা, খাটো, সেগুলো বোঝার জন্য মিটার, আর কতটুকু ওজন বোঝানোর জন্য লিটার, গ্রাম, এগুলো ব্যবহার করা পড়ে। এটা হচ্ছে মাঝখানে দিলাম কারণ এটা হচ্ছে মূল একক। এর ডান পাশেও আছে, বাম পাশেও আছে কিছু একক। এখন কথা হচ্ছে, আমরা জানি বা তোমাদের এটা মনে রাখার সব থেকে সোজা বুদ্ধি হচ্ছে, তুমি যদি ডান দিকে যাও, এভাবে ডান দিকে যাও, ডান দিকে গেলে 10 গুণ করে বাড়ে। ডান দিকে গেলে কি বলছি? 10 গুণ করে বাড়ে। মানে অর্থাৎ মিলিমিটার থেকে বা মিলি থেকে যদি আমি সেন্টিতে যাই তাহলে গুণন 10। সেন্টিমিটার থেকে যদি আমি ডেসিমিটারে যাই তাহলে হবে গুণন 10। ডেসিমিটার থেকে যদি আমি মিটারে যাই তাহলে হবে 10 গুণ। মিটার থেকে যদি আমি ডেকামিটারে যাই তাহলে হবে 10 গুণ। ডেকামিটার থেকে যদি আমি হেক্টোমিটারে যাই 10 গুণ। হেক্টর থেকে যদি কিলোতে যাই 10 গুণ। বুঝতে পেরেছ কি বলছি? ডান দিকে মানে এই পাশ থেকে যদি আমি এদিকে যাই তাহলে 10 করে বাড়বে, 10 করে গুণ হবে। তাহলে মিলিমিটার থেকে যদি ডেসিমিটার বলি, যে কত মিলিমিটারে 1 ডেসিমিটার, মানে 1 ডেসিমিটার সমান কত মিলিমিটার, তাহলে কি হবে? 10 গুণন 10, তাহলে কত হচ্ছে? 10 গুণন 10 করলে কত হয়? 100। 100 মিলিমিটারে 1 ডেসিমিটার। আবারও বলছি, 100 মিলিমিটারে 1 ডেসিমিটার। এখন যদি বলি কত মিলিমিটারে 1 কিলোমিটার, কত মিলিমিটারে 1 কিলোমিটার, তাহলে কি হবে? 10 গুণন 10 কত হচ্ছে? 100 গুণন 10 কত হচ্ছে? 1000। 1000 গুণন 10 কত হচ্ছে? 1000-এর সাথে 10 গুণ করলে কত হচ্ছে? 10,000। সাথে আবার 10 গুণ করো 1 লাখ, সাথে আবার 10 গুণ করো 10 লাখ, তাহলে 10 লাখ মিলিমিটারে হচ্ছে 1 কিলোমিটার। এইভাবে বাড়তে থাকবে, মানে ডান দিকে যত যাব 10 গুণ করে বাড়বে।
আর যদি আমরা বাম দিকে যাই, অর্থাৎ কিলোমিটার থেকে যদি হেক্টোমিটারে আসি, তাহলে 10 গুণ করে কমবে। হেক্টো থেকে যদি আমি ডেকামিটারে যাই, 10 গুণ করে কমবে। এইভাবে 10 গুণ করে কমবে। এই 10 গুণ অর্থাৎ হচ্ছে হলো 0.1, এটা করে গুণ হবে। তার মানে যদি এখন বলি 1 মিটার সমান কত কিলোমিটার, তাহলে কত আছে? 1 2 3 0 এত কিলোমিটারে 1 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই মেট্রিক পদ্ধতির হিসাব। তার মানে মেট্রিক পদ্ধতি হচ্ছিল 10 গুণান্তর। মানে 10 গুণ করে বাড়বে, না হয় 10 গুণ করে কমবে। ঠিক আছে, কি বলছি? হয় 10 গুণ করে বাড়বে, না হয় 10 গুণ করে কমবে। এখন কথা হচ্ছে এই 7টা ইউনিট মনে রাখবো কি করে? মনে রাখার উপায় হচ্ছে কি লিখছি এখানে আমি? এখানে লিখেছি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। আমরা কিলাইয়া অর্থাৎ হচ্ছে হলো কিলোমিটার। কিলাইয়া মানে হচ্ছে কিলোমিটার, প্রথম 2টা লেটার দিয়ে কিলোমিটার। হাকাইয়া অর্থাৎ হচ্ছে হেক্টোমিটার, হাকাইয়া অর্থাৎ হেক্টোমিটার। ডাকাত অর্থাৎ ডেকামিটার। মারিলে অর্থাৎ মাতে হচ্ছে হলো মিটার। দেশের অর্থাৎ দেশি। শান্তি অর্থাৎ সেন্টি। মিলিবে অর্থাৎ মিলি মিটার বা মিলিলিটার বা মিলিগ্রাম, এগুলোকে যে কোনোভাবেই বলা যায়। তার মানে তুমি যদি এটা মুখস্থ করো তাহলে তুমি এগুলো লিখতে পারবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এইটুকু যদি তুমি ভালো করে মুখস্থ করো তাহলে এই এককগুলো তোমার মাথায় ঢুকবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের বইয়ে দেখবা মেট্রিক পদ্ধতির সঙ্গেই আরেকটা ছক আছে ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতিটা তোমরা মুখস্থ করে নিবা। ব্রিটিশ পদ্ধতিতে দেখবা কি আছে? ইঞ্চি আছে, ফুট আছে, মাইল আছে, গজ আছে, এই জিনিসগুলোই আছে। অর্থাৎ 12 ইঞ্চিতে 1 ফুট। কি বলছি? 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ। তো আমরা বলতেছিলাম ব্রিটিশ পদ্ধতি। একটু আগে আলোচনা করলাম আমি মেট্রিক পদ্ধতি নিয়ে, এখন আলোচনা করতেছি ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশ পদ্ধতি হচ্ছে যেটা অনেক আগে ইংরেজরা চালু করেছিল। এই যে পদ্ধতিটা ইংরেজরা চালু করেছিল, তারপর ইংরেজরা এই পদ্ধতিতেই তাদের পরিমাপ নিয়ন্ত্রণ করত। এরপর যখন এসআই একক আসলো তখন হচ্ছিল আপনার আমাদের কি হলো? মেট্রিক পদ্ধতি চালু হলো। তো ব্রিটিশ পদ্ধতিতে কি বলা ছিল? 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুট সমান 1 গজ। তার মানে
কত ইঞ্চিতে 1 গজ যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে কি হবে? 3 গুণন 12, এটা দিয়ে এটাকে গুণ করো, 3 গুণন 12, 3 দিয়ে 12কে গুণ করলে কত হয়? 36। 36 ইঞ্চিতে 1 গজ। ঠিক আছে, তারপর 1760 গজ সমান হচ্ছে 1 মাইল। 1760 গজ সমান 1 মাইল। 1760 গজ সমান 1 মাইল। এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। তুমি যদি এগুলো মুখস্থ না করো সেক্ষেত্রে এমসিকিউতে তোমার সমস্যা হবে, কেননা এখান থেকে এমসিকিউ তুমি 2টা বা 3টা পেতে পারো। তো আমি তোমাকে একটাই সাজেশন দেব, তুমি এই টেবিলগুলো মুখস্থ করবা। তোমার বইয়ের মধ্যে যতগুলো টেবিল আছে, যেমন মেট্রিক পদ্ধতির জন্য একটা টেবিল আছে, ব্রিটিশ পদ্ধতির জন্য একটা টেবিল আছে, তারপর হচ্ছে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক নিয়ে একটা টেবিল আছে। যেমন এটা কি? মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সমন্বয়ে একটা সম্পর্ক। ইঞ্চিটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর সেন্টিমিটারটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। ঠিক আছে, তার মানে কি বলছে? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, প্রায় 2.54 সেন্টিমিটার প্রায়। 1 মাইল সমান 1.61 কিলোমিটার প্রায়। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। ঠিক আছে, সেন্টিমিটার, কিলোমিটার, এখানে আবার মিটার, কিলোমিটারের হিসাব দেওয়া আছে। 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 1 কিলোমিটার সমান 0.62 মাইল প্রায়। আশা করি এটা বুঝতে পেরেছ। এগুলো হচ্ছে তোমার ব্রিটিশ পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির সঙ্গে মেট্রিক পদ্ধতির একটা সম্পর্ক। ক্ষেত্রফল। ক্ষেত্রফল কথাটা অর্থ হচ্ছে কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র। কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র। আবারও বলছি, কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র। অর্থাৎ কোন একটা বস্তু যে জায়গাটা জুড়ে আছে এটাই হচ্ছে তার ক্ষেত্র। এদিকে এতটুকু, এদিকে এতটুকু, এদিকে এতটুকু, এদিকে এতটুকু, এই যে জায়গাটা জুড়ে আছে এটাই হচ্ছে ওই বস্তুটার ক্ষেত্র, মানে সীমারেখা। এই ক্ষেত্রটা যদি আমি পরিমাপ নির্ণয় করি যে এটা কতটুকু জায়গা জুড়ে আছে, তাহলেই হবে সেটা ক্ষেত্রফল। বুঝতে পেরেছো কি বললাম? যদি এই বস্তুটা কতটুকু জায়গা জুড়ে আছে এটা আমি বের করি, পরিমাপ নির্ণয় করি, তাহলে সেটা হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটির একককে বর্গ একক লেখা হয়। কিসে একক লেখা হয়? বর্গ এককে লেখা হয়। অর্থাৎ যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার হবে, যদি কিলোমিটার থাকে তাহলে কি হবে? বর্গ কিলোমিটার হবে, যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার হবে। বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ, কোন নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র। ওই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফলের এককে বর্গ একক লেখা হয়। বুঝতে পেরেছ? ক্ষেত্রফল বস্তুর আকারের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে, যদি আয়তাকার বস্তুটা হয় তাহলে তার ক্ষেত্রফল বের করতে হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি আয়তাকার বস্তুটা হয়, আয়তাকার বস্তু কেমন? যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সেটাকে কি বলা হয়? আয়তাকার বস্তু। সেই আয়তাকার বস্তুর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি সামান্তরিক হয়, সামান্তরিক অর্থ কি? এদেরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান কিন্তু কোনো একটু হেলে গেছে, দেখছো? তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজ তো জানোই 3টা কোণ থাকবে, ত্রিভুজ আকৃতির ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। বর্গাকার, বর্গাকার অর্থ হচ্ছে তার 4টি বাহুই সমান এবং সমকোণ। সমান এবং সমকোণ। সমকোণ অর্থ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি হবে? বাহু গুণন বাহু বা বাহু স্কয়ার।
এটাও লেখা যায়, এটাও লেখা যায়, বাহু স্কয়ার বা বাহু গুণন বাহু। এগুলো হচ্ছে আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল, বর্গাকারের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে আমরা জানবো আয়তন সম্পর্কে। কোনো বস্তুর আয়তন, আয়তন অর্থাৎ তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে তাই তার আয়তন। তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে তাই তার আয়তন। আবারও বলছি, তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকে। এখন বলতে পারো কেন? তোমরা নিশ্চয়ই দেখেছ যে তরল পদার্থকে যদি আমরা একটা বোতলে রাখি সে বোতলের মতো করে থাকে, যদি আমরা একটা পাত্রে রাখি সে পাত্রের মতো করে থাকে। অর্থাৎ তরল পদার্থের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য, প্রস্থ এগুলো কিছুই নেই। একে আমরা যে পাত্রে বা যে আকারে রাখি সে আকারটাই ধারণ করে। অর্থাৎ তরল পদার্থ যতটুকু জায়গা জুড়ে থাকবে, মানে যে জায়গায় যেমন করে থাকুক না কেন, তাকেই তার আয়তন বলবে। তরল পদার্থের আয়তন এর একক হলো ঘন। আয়তনের ঘন কি? একক হলো ঘন। তরল পদার্থের আয়তনের একক হলো ঘন, অর্থাৎ ঘন মিটার, ঘন সেন্টিমিটার, ঘন কিলোমিটার এভাবে ব্যবহার করা পড়বে। আরেকটি কথা হচ্ছে, একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। ঘনবস্তু, যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকেই ঘনবস্তু বলে। ঘনবস্তুর তল কয়টি? ঘনবস্তুর তল 6টি। ঘনবস্তুর তল কয়টি? ঘনবস্তুর তল 6টি। আশা করি এটুকু বুঝতে পেরেছ। চলো এখন আমরা অঙ্কে যাব। ও আচ্ছা, অঙ্কে যাওয়ার আগে আরেকটু কথা। একটু আগেও বলেছিলাম, আবারও বলছি, তোমাদের অধ্যায়ের যে টেবিলগুলো আছে সেগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবা। যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য যে আমরা এই যে একটু আগে মেট্রিক পদ্ধতি দেখলাম, তারপর ব্রিটিশ পদ্ধতি দেখলাম, দেখেছি না? 39 পৃষ্ঠায়, কত পৃষ্ঠা? 39 পৃষ্ঠা। এই 39 পৃষ্ঠায় তোমার মেট্রিক পদ্ধতি এবং ব্রিটিশ পদ্ধতির 3টি ছক আছে টোটাল। মেট্রিক পদ্ধতির জন্য একটা, ব্রিটিশ পদ্ধতির জন্য একটা, মেট্রিক ও ব্রিটিশ পরিমাপের সম্পর্ক নিয়ে আরেকটা টেবিল আছে। এই টেবিলগুলো একটু মুখস্থ করে নিবা। তারপর হচ্ছে ক্ষেত্রফলের যে সূত্রগুলো যে এখানে যেগুলো লিখেছি এগুলো মুখস্থ করে নিবা। তারপর ওর নিচেই দেখবা আরো কিছু টেবিল আছে, যেমন ব্রিটিশ পদ্ধতি, স্থানীয় পদ্ধতি, এই জাতীয় কিছু টেবিল পাবা তুমি। যেমন 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার, 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার, 1 বর্গ গজ সমান কত বর্গ মিটার। এই জাতীয় প্রশ্নগুলো এমসিকিউতে অনেক আসে, তো এগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপর হচ্ছে ওজন পরিমাপের জন্য মেট্রিক একক দিয়ে একটা ছক আছে যেটা 42 পৃষ্ঠার, এবং শেষের যে 3টা ছক আছে, যেমন 1 কেজি বা 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। কি বললাম? 1 কেজি, এই কেজি সমান 1000 গ্রাম, এটা হচ্ছে জি, 1000 গ্রাম। তারপর হচ্ছে 100 কেজিতে 1 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল, এবং 1000 কেজি বা 10 কুইন্টালে 1 মেট্রিক টন। এই জাতীয়গুলো থেকে তোমার সব থেকে বেশি অঙ্ক আসবে, তো এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাব। আমাদের প্রথম সমস্যাটি হলো 16 একর জমিতে 420 মেট্রিক টন, 16 একর জমিতে 420 মেট্রিক টন আলু উৎপন্ন হলে 1 একর জমিতে কি পরিমাণ আলু উৎপন্ন হবে? অর্থাৎ 16 একর জমিতে এত মেট্রিক টন আলু উৎপন্ন হয়, তাহলে 1 একর জমিতে কতটুকু আলু উৎপন্ন হবে এটাই বের করতে বলছে। তো আমাদের এটা কিভাবে করতে হবে? ঐকিক নিয়মে। 16 একর জমিতে উৎপন্ন হয় 420 মেট্রিক টন আলু। 1 একর জমিতে উৎপন্ন হয় 420 ভাগ 16, তোমার উত্তর আসবে 26
সমস্ত 1/4 বা 1/4 মেট্রিক টন আলু। এখন আমরা জানি কি এভাবে উত্তর রাখলেও কিন্তু হবে, তবে ওই যে তোমাদেরকে আমি একটা টেবিল পড়তে বলেছিলাম, সে টেবিলে কি লেখা ছিল বলো দেখি। সেই টেবিলটাতে, ওজনের টেবিলটাতে লেখা ছিল 1000 কেজিতে 1 মেট্রিক টন। 1000 কেজিতে কি 1 মেট্রিক টন। যেহেতু আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, অতএব 26 মেট্রিক টন 250 কেজি। 250 কেজি অর্থাৎ হচ্ছে হলো 1/4। তুমি যদি ধরো এটা একটা বক্সটাকে সমান 4 ভাগে ভাগ করছো, প্রত্যেকটা বক্স কতটুকু করে হবে? 1000 যদি হয় বক্সটা পুরোটা মিলে, তাহলে হবে এটা 250, অর্থাৎ 250, 250, 250, 250 করে হবে প্রত্যেকটা বক্স। কিন্তু তোমার কি বলছে 1/4, অর্থাৎ 1 2 3 4, 4টা ভাগের মধ্যে জাস্ট একটা ভাগ, মানে এই ভাগটা নিতে হবে। তো সব মিলে যদি তোমার 1000 হয়, তাহলে 1 ভাগ কত হচ্ছে? 250। সেই 250টাই হচ্ছে এই 250। বুঝতে পেরেছো? 26 মেট্রিক টন 250 কেজি, এটাই উত্তর। ঠিক আছে, এরপর দেখো নিচে আরেকটা অঙ্ক দেয়া আছে। কি অঙ্ক? একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার। একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 216 বর্গমিটার। এর ভূমি 18 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। ভূমিটা কত? 18 মিটার। আমি একটু আগে সূত্র বলেছিলাম তোমাদেরকে যে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো ভূমি দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে আমরা উচ্চতাটা বের করতে পারবো না? হ্যাঁ, আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে আমরা জানি কি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে 216টা হচ্ছে 216 হচ্ছে এই যে 216 বর্গমিটার, ত্রিভুজাকৃতির ক্ষেত্রফলের বর্গমিটার। এবং হাফটা নামলো। ভূমির মান কত দেয়া আছে? 18। ভূমির মান দেয়া ছিল কত? 18, অর্থাৎ হাফ গুণন 18 গুণন উচ্চতা আছে। আমরা জানি কি এটা সব যেহেতু গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমাদের কাটাকাটি করা যায়, অর্থাৎ ভাগ করা যায়। 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9, সেক্ষেত্রে হবে কত? 9 উচ্চতা। কাটাকাটি করে কত হয়েছে? 9 উচ্চতা। 216 = 9 উচ্চতা। অতএব এই 9টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে যে কি হবে? ভাগ হবে। 216কে 9 দিয়ে ভাগ করলে হয় 24, অর্থাৎ উচ্চতা হচ্ছে 24। আমাদের উত্তরটা হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বিশেষ করে তোমরাও মেনে চলবা, যেন বাসা থেকে কম বের হবা, খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবা না। সব বের হলে মাস্ক পরে বের হবা, মাস্ক ছাড়া কখনোই বের হবা না, এবং একটা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা। বাসায় থাকো, বেশি করে বই পড়ো এবং পড়াশোনা কন্টিনিউ করে চলো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমাদের ক্লাসগুলোতে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো না লাগলো। যদি ভালো লাগে তবু জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তাও জানাবেন। আমরা হোপ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমরা সংশোধন করে সামনের দিকে এগিয়ে চলবো ইনশাআল্লাহ।